শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে। আরাবুল ইসলাম গ্রেপ্তার প্রসঙ্গে এই বিধানসভার সামনে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী প্রথম বলেছিলেন যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে দিয়েছে শওকত মোল্লা, ধরিয়ে দিয়েছে শওকত মোল্লা। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ভাঙড়ের একটি সভা ছিল, সেই সভায় গিয়ে সাংবাদিকদের বলেছিল যে আরাবুল ইসলামকে ধরিয়ে দিয়েছে শওকত মোল্লা। হাকিমুল ইসলামের কথা বলছি, খোঁজ নিয়ে দেখুন তো। শওকত মোল্লা আপনার বাবাকে গ্যারেজ করিয়ে দেয়নি তো? এখানে শওকত মোল্লার হাতটা অনেক বড়। ডাইরেক্ট অভিষেক ব্যানার্জির সাথে তার সম্পর্ক। আরাবুলকে জেলে ঢুকিয়েছে শপথ, মমতা ব্যানার্জি এবং ভাইপো ঢুকিয়েছে। গতকাল দেখলাম শওকত মোল্লার একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিওতে আরাবুলের বিরুদ্ধে শওকত মোল্লা যেভাবে মুখ খুলেছে, এক প্রকারের নজিরবিহীন বললে বলা ভুল হবে না। আজকেও আমাদের সঙ্গে এই পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে নওশাদ সিদ্দিকী সাহেব রয়েছে। আমরা আবার পেয়ে গেছি, আমরা ওনার সঙ্গে বিস্তার কথা বলে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমেই আপনি বলেছিলেন এই বিধানসভায় দাঁড়িয়ে যে আরাবুল ইসলামকে শওকত মোল্লা ধরিয়ে দিয়েছেন। আপনি কি সেই কথা এখনও আছেন এক জায়গায় দাঁড়িয়ে? প্রথম মামলা আমরা করেছিলাম পঞ্চায়েত ভোটে আমাদের কর্মীকে খুন করার জন্য মামলা করেছিলাম। শওকত সাহেব, আরাবুল ইসলাম সাহেবদের নেতৃত্বে এই কাণ্ড হয়েছে। অ্যারেস্টটা হয়েছে আমাদের মামলাতে। তবে অ্যারেস্টের পেছনে একটা অভিসন্ধি আছে, আমি প্রথম থেকে বলেছিলাম। তারপরে একটার পর একটা দেখছি না, দিনের আলোর মতো পরিষ্কার। ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য হয়তো কেসটা সামনে রেখেছে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব একটা হচ্ছে এক বর্তমানে। খয়রুল বলে একজন তৃণমূল নেতা আছে, তাকে মার্ডার করার প্ল্যান করেছে আরাবুল ইসলাম। সেই খবরটা শওকত মোল্লাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমি বলতে পারবো না তাদের ব্যাপারে, তাহলে অভিষেক বাবুর কাছে এটা জিজ্ঞাসা করা দরকার। আরও শওকত মোল্লা বলেছেন যে পঞ্চায়েতে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে 7 থেকে 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 35 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে টিকিট দেওয়ার জন্য। এটা নতুন কিছু ঘটনা নয় তৃণমূল কংগ্রেসের। আরাবুল ইসলাম সাহেব কত নিয়েছে আমি বলতে পারবো না, তবে এটা তো তৃণমূল কংগ্রেসের কালচারে। টাকা নিয়ে প্রধান বানানো, টাকা নিয়ে মেম্বারশিপ দেওয়া, টাকা নিয়ে সভাপতি বানানো, সভাধিপতি বানানো, এটা টাকা নিয়ে এমপি এমএলএ মানছে তৃণমূল কংগ্রেসের। ভাঙড়ে পঞ্চায়েত ভোট গণ্ডগোলে 9 জন মানুষের প্রাণ যায় উভয় দলের মিলিয়ে। সেই জায়গায় আরাবুল ইসলামকে একাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কি সমস্ত গণ্ডগোলকে আরাবুল ইসলামই ঘটিয়েছে? আরাবুল ইসলাম সাহেব জায়গা দিয়েছিল, শওকত মোল্লা এসে ঘটিয়েছে। মামলা চলছে, বাকিগুলোকে ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে। কিন্তু সমস্ত অভিযোগ যে আসছে, সমস্ত দায় কিন্তু আরাবুলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন শওকত মোল্লা ভাঙড়ের সভা থেকে। উনি তো ঘাড়ে চাপিয়ে দিয়ে দায় এড়াতে চাইছেন। অত সহজ নাকি? আইন বিচার ব্যবস্থা এখনো জেন্দা আছে। কারণ বড় বড় ভাষণবাজি দিলে হবে না তো। আরাবুল ইসলাম সাহেব বড় বড় ভাষণবাজি দিত, এখন সে জেলের ভাত খাচ্ছে। আগামী দিনে শওকত সাহেবেরও ব্যবস্থা হবে এরকম। আরাবুল ইসলাম বলেছিল এই ভাঙড়েই দাঁড়িয়ে যে এই নওশাদ সিদ্দিকী যে অভিযোগগুলো করেছে কলকাতা হাইকোর্টে তার কোনো প্রমাণ দিতে পারেনি। আজকে তিনি জেলে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকী ফলস কথা বলে না, ফালতু কথাও বলে না। যথেষ্ট এভিডেন্স থাকে যখন, যেটা দাঁড়াবে সে কথাই বলে, এবং এভিডেন্স নেই কথা বলে। যে এভিডেন্স দিয়েছিল কলকাতা হাইকোর্টকে দিয়েছিলাম, বা বিভিন্ন বিচার ব্যবস্থা যাদের আছে তাদেরকে দিয়েছিলাম, তারা লড়াই করছে। আমরা দেখলাম যে লোকসভা ভোট পার হওয়ার পরে দেখলাম যে আইএসএফের বেশ কয়েকজন মানুষ তারা তৃণমূল দলে যোগদান করছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আপনাকে চমকালে ধমকালে আপনার রুজি বন্ধ করে দিচ্ছে, আপনার ব্যবসা বন্ধ করে দিচ্ছে, আপনার নামে মিথ্যা কেস দিচ্ছে। কি করবে বলুন? ওইদুল এবং কারিমুলকেও জেলে মিথ্যা কেসে আটকে রেখেছে। তো কতদিন আটকে রাখবে? কোর্টের মাধ্যমে আর করাবো, আমরা জামিন করাবো। তবে মারধর দিয়ে জয়েনিং করিয়ে আইএসএফেরকে আটকাতে পারবে না। সেবা করা, রাষ্ট্রের সেবা করা, সেই লক্ষ্যে যেন আমরা অবিচল থাকতে পারি। আচ্ছা, আজকে সংসদে দ্বিতীয়বারের জন্য স্পিকার হিসেবে শপথ গ্রহণ করলেন ওমবিল্লা। ধ্বনি ভোটের মাধ্যমে এনডিএ প্রার্থী লোকসভার স্পিকার পদে নিযুক্ত হন। এটা বিষয়টা কীভাবে? এটা নিয়ে তো অনেক হচ্ছিল, বিকল্প দেওয়া হয়েছিল আইএনডিআই জোটের পক্ষ থেকে, অনেক কিছু হচ্ছিল। আমি সবটা নাহলে কিছুটাও শুনতাম। ধ্বনি ভোটের মাধ্যমে হচ্ছে। আমি একজন রাজ্যের আইনসভার সদস্য হিসাবে আমি বলতে পারি, অনেক ক্ষেত্রে শাসকের সাথে সহমত না হলেও ধ্বনি ভোটে পাস হয় না। সেক্ষেত্রে আমরা দেখেছি, যখন অপোজিশন চিফ হুইপ ছিল মনোজ টিগ্গা সাহেব, তখন তিনি স্পিকার, বা এখন তো প্রোটেম স্পিকার বা অ্যাক্টিং স্পিকার, আমাদের যখন মেন স্পিকার থাকতেন, তাকে বলতেন কি ডিভিশন চাইতেন। কেন আইএনডিআই জোট ডিভিশন চাইল না, অর্থাৎ সরাসরি ভোটাভুটিতে অংশগ্রহণ করলো না, এটাই তারা বলতে পারবে। কিন্তু প্রভিশন থাকে।
একটা সেই বিষয় যে নির্বাচন শেষের পরে কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে, কারখানা তো হচ্ছেই না, দেখা যাচ্ছে ব্রিটেনিয়া কোম্পানিও রাজ্য থেকে চলে গেল, সেটাকে কীভাবে দেখছেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, যতদিন তৃণমূল কংগ্রেস রাজ্যে থাকবে নতুন যারা ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন, যারা কলকারখানা বানায় হওয়া সম্ভব নয়, অনেক কঠিন। কারণ যে রাজ্য থেকে টাটার মতো কোম্পানিকে বিতাড়িত করেছে, যারা ইনভেস্টর আছেন, যারা শিল্পপতি আছেন, তারা অত সহজ নয় যেখানে 10 টাকা ইনভেস্ট করলে এখান থেকে কীভাবে টাকাটা ইনকাম করতে পারে সেটা মাটিটাকে দেখবে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সাথে বড় বড় শিল্পপতিদের খুব ভালো সম্পর্ক, আদানি আম্বানিদের সাথে ভালো সম্পর্ক, তারাও ইনভেস্ট করছে না কেন? এত দামাল ছেলে আছে তৃণমূল কংগ্রেসের, এত তোলাবাজি, এত দুর্নীতি, এত কাটমানি, ফলে তারা এখান থেকে কারখানা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। গত বছরের কথা বলছি, সবিস্কো কোম্পানি ডানকুনি থেকে কারখানা গুটিয়ে নিয়ে কোথায় চলে গেল? বিহারে গেল। আপনি স্পেশাল ইকোনমিক জোন পশ্চিমবাংলা অনেক কটা জায়গায় তৈরি হয়েছে, ফলতাতে একটা আছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। ফলতাতে যখন তৈরি হয়েছিল প্রায় ওখানে 4.5 লক্ষ শ্রমিক কাজ করতো, আজকে ডেটে গিয়ে দেখুন 10,000 শ্রমিক কাজ করছে না, অর্থাৎ কলকারখানা বন্ধ হচ্ছে। যারা বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের শিল্প করে দেখাবো, আমার মনে এখনও 6 মাস সম্পূর্ণ হয়নি, ওই জন্য সম্পূর্ণভাবে বা শিল্প গড়েনি। বছরে কি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন না BGBS করেছে? বাণিজ্য সম্মেলনের শেষে কত টাকার মৌ স্বাক্ষরিত হলো, কত টাকার ইনভেস্ট করবে বলে প্রমিস করেছে, সে তথ্য দেয়। কিন্তু আমি বিগত বছরে বলেছি, আজকেও বলছি, সৎ সাহস থাকলে রাজ্য সরকার ডেটা দেখাক যে এই বিগত যে কটা বছর এই বাণিজ্য সম্মেলন করেছে কত টাকা খরচ হয়েছে, তার ডেটাটা পাবলিক ডোমিনে আনুন, আর কত টাকার এক্স্যাক্ট ইনভেস্ট হয়েছে। প্রতিশ্রুতি আমি দিচ্ছি 10,000 কোটি, 50,000 কোটি, 1,00,000 কোটি টাকা ইনভেস্ট হবে। ঘোড়ার ডিমের মাথা কত টাকা, 5 টাকা ইনভেস্ট করেছে কি সেটা দেখুন। আসছে যাচ্ছে শিল্পপতিরা 5 স্টার 7 স্টারে খাচ্ছেন, 4,500 5,000 টাকার একটা প্লেটের খরচ, সেটা হচ্ছেন এসির মানে 7 স্টার 5 স্টারে থাকছেন, চলে যাচ্ছেন, আর একটা করে বলে দিচ্ছেন এত টাকা ইনভেস্ট করব, কিন্তু দিনের শেষে 10 পয়সাও তারা ইনভেস্ট করছে না। ডেটাটা দেখাক না রাজ্য সরকার। শেষ বিষয় রাখবো, সেটা হচ্ছে পৌরসভা চেয়ারম্যানদের নিয়ে যে বৈঠক করেছিল সেখানে জমি মাফিয়াদের হুঁশিয়ারি দিয়েছে মুখ্যমন্ত্রী, সেটাকে কী বলবেন? মুখ্যমন্ত্রী নিজে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী, তিনি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে। আর একটা কথা এর সাথে অ্যাড করছি, অবৈধভাবে ফুটপাত দখল করা যারা করেছে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। আমিও দখলমুক্ত চাই, কিন্তু তার আগেও কি বললাম, ওদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কিন্তু যেখানে তৃণমূলের পার্টি অফিসগুলো বানিয়ে রেখেছে সেই জায়গাগুলো মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে উচ্ছেদ করবে তো? এটা আমার প্রশ্ন থেকে গেল। আচ্ছা, গড়িয়াহাট সহ এই সল্টলেকের কলেজ মোড় একাধিক জায়গায় এই যে দোকানগুলোকে সরিয়ে দিলেন, মধ্যবিত্তের তো অনেকের মাথায় হাত, সেখানকার দোকানদারেরাও প্রশ্ন তুলছেন যে এই যে রীতিমতো মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের সক্রিয়তা অভিযান সেখানে, এর ফলে তাদের যে পরিবারকে যে তারা যে চালাবে, এর ফলে একটা আর্থিক সংকটের মুখে পড়তে হবে। সেই জন্যই তো আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হোক এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমরা দেখেছিলাম বাম আমলে, যখন বামফ্রন্ট আমলে এই হকারদের সরানোর বিষয়ে যারা উদ্যোগ নিয়েছিল, তখন কিন্তু এই হকারদের পাশে বর্তমান মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে। আজকে তানার আমলে এই হকারদেরকে আবার সরানো হচ্ছে পুনর্বাসন ছাড়া। সেটাই তো প্রশ্ন। আমি আপনার আসার আগে এটাই বলেছি, সেই সময়টা মনে করা দরকার এদের। কারণ যারা আজকে ওখানে ঠেলা লাগিয়ে দোকান করে ছিল তারা আমাদের রাজ্যের মানুষ, তাদের রুটি ওখানে চলতো, তাদের পরিবার সেখান থেকে হতো। যদি আমি দখলমুক্ত চাইলেও, ফুটপাত চাইলেও আমি চাইবো তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, অল্টারনেটিভ ব্যবস্থা করে তাদের এখান থেকে তোলা হোক।